হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক প্রিপারেশন হয়েছিল। তো আমরা রায় মার্টিনের সলিউশন, এবিটি এর সলিউশন, পর্ষদের সলিউশন করেছিলাম এবং দেখতে দেখতে এই 2026 সালের ম্যাথামেটিক্সের এক্সাম হয়ে গেল এবং যদিও দুটো পরীক্ষা বাকি আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। আমরা এই যে 2026 সালের ম্যাথামেটিক্সের কোশ্চেন চলে এসেছি সলিউশন নিয়ে। তোমরা কতটা কি ঠিক হয়েছে, কতটা কি ভুল হয়েছে, চাইবো তোমাদের সকলের ঠিকই হোক। তো অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নিতে পারবে। শুরু করছি, দেখো সলিউশন 1 থেকে এমসিকিউ। প্রথম কোশ্চেনটাই আছে, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। দেখো কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, দেখো তোমরা যখন কোশ্চেনটা অ্যান্সারটা ম্যাচ করাবে, এটা সবচেয়ে ভালো হবে যে তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটা, যে ম্যাথ পরীক্ষার পরেই অ্যান্সার দেখতে শুরু করলে, এটা না করে সম্পূর্ণ সমস্ত পরীক্ষা কমপ্লিট হলো তারপরে অ্যান্সার দেখবে। কারণ এই যে ম্যাথ পরীক্ষার পরেই অ্যান্সার দেখতে থাকবে, ধরো কিছু কিছু যদি সামান্য ভুল বেরো, তখন তোমাদেরই যে পড়ার ফোকাসটা একটু সরে যাবে, মন খারাপ হয়ে যাবে। সেই সব কিছু না করে সেই জন্য বাকি দুটো পরীক্ষা হয়ে যাক, 12 তারিখের পর অ্যান্সার দেখতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, 1 এমসিকিউ দিয়ে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হচ্ছে। মনে করো মূলধনটা হচ্ছে x টাকা, দ্বিগুণ হচ্ছে মানে 2x টাকা হয়ে যাচ্ছে। তাহলে সুদটা কত হয়ে যাচ্ছে? 2x মাইনাস x টাকা সমান x টাকা সুদ হচ্ছে। তাহলে x টাকা মূলধনের উপর x টাকা সুদ হচ্ছে, তাই তো? সময়টা কত? সময় বলেছে 10 বছর, ঠিক আছে? তাহলে x টাকার আমরা সুদের হার r% ধরে নিচ্ছি। তাহলে x টাকার যে সুদটা নির্ণয় করছি, p আর t মানে 10 বছর, এইটা। তাহলে x টাকার এইটা সুদ হলো 10 বছরে। এই সুদটা বা প্রদত্ত কন্ডিশন অনুযায়ী সুদটা হচ্ছে x টাকা। তাহলে এইটার সঙ্গে এইটার সমান, এখান থেকে আমাদের r এর মানটা বেরিয়ে যাবে। এইটা কেটে গেল, বা x r বাই 10 ইজ ইকুয়াল টু x। তাহলে বা r ইজ ইকুয়াল টু কত? x ইন্টু 10 বাই x, x কেটে গেল, তাহলে r ইজ ইকুয়াল টু 10। তাহলে প্রথম অ্যান্সার যেটা হয়ে যাচ্ছে, সুদের হার 10%। অপশন বি তে আছে, এটা অপশন বি তে আছে 10%। এটা তাহলে সঠিক উত্তর হচ্ছে, ঠিক আছে? নেক্সট দেখো 2 তাহলে তোমরা নিশ্চয়ই বেশিরভাগ এত প্রিপারেশনের পর নিশ্চয়ই সঠিক অ্যান্সার করেছো সবাই। এইরকম অঙ্ক আমরা পর্ষদের টেস্ট পেপারে, এবিটি টেস্ট পেপারে অনেক সলভ করেছিলাম এবং সাজেশনেও দিয়েছিলাম। নেক্সট দেখো 2 ax স্কোয়ার প্লাস bx প্লাস c দেওয়া আছে একটা সমীকরণ এইরকম, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, a গ্রেটার দ্যান 0 এইরকম দেওয়া আছে, তাই তো? আচ্ছা, এর দুটি বীজ সমান হলে, সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত। দুটি বীজ সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত। দুটো বীজ সমান, একটা বীজ মনে করো আলফা, অন্যটা মাইনাস আলফা। দুটো বীজ সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, এই যে বিপরীত সাইনে নিয়েছি, তখন এদের বীজদের সমষ্টিগত হচ্ছে আলফা প্লাস মাইনাস আলফা হয়ে যাচ্ছে মাইনাস বি বাই এ, তাই তো? তাহলে আলফা প্লাসে মাইনাসে মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এ বড় যেহেতু এটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি বি ইজ ইকুয়াল টু 0 চলে আসছে। তাহলে বি ইজ ইকুয়াল টু 0। এবার এখানে দেখো অপশনগুলো যেগুলো দিয়েছে, এই টাইপের কোশ্চেন এটা একটু অন্যরকম ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন কিরকম ছিল, আমরা এটা সলভ করেছিলাম বি ইজ ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, এইরকম কোশ্চেন অনেক ছিল। এই কন্ডিশনটা যে পর্ষদের টেস্ট পেপারে বা এবিটিএতে এইরকম কন্ডিশন অনেক ছিল, যে বি ইজ ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, তখন এইটা অ্যান্সার হয়ে যেত। কিন্তু এখানে যেটা সি নট ইকুয়াল টু 0, তো অবশ্যই এবার কন্ডিশন উল্লেখ করেছে সি গ্রেটার দ্যান কি লেস দ্যান, এরকম দিয়ে দিয়েছে। এবার তাহলে বি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে অপশন ডি তে বি গ্রেটার দ্যান 0 আছে, এটা হচ্ছে না, তাহলে এ বি সি এর মধ্যে অ্যান্সার হবে। এবার সি ইজ ইকুয়াল টু 0 আছে ফার্স্ট অপশনে, তো এটা হবে না, সি ইজ ইকুয়াল টু 0 সেটা হচ্ছে না। তাহলে বি আর সি এর মধ্যে, বি আর সি এর যেটা অপশন আছে, যে একটাই আছে সি গ্রেটার দ্যান 0 আর একটা আছে সি লেস দ্যান 0, দুটোর মধ্যে কোনটা হবে? আমরা এখানে এক্সাম্পল তুলছি যে বি ইজ ইকুয়াল টু 0 তো হয়ে যাচ্ছে, আর এ যেহেতু গ্রেটার দ্যান 0, আমরা ভাবছি এটা 1, এক্সাম্পল বলছি, এটা 1 মনে করো, এটা 1, বি তো 0ই হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এর মান 1 বসালে এক্স স্কোয়ার, বি 0, তাহলে প্লাস সি এর মানটা আমরা ভাবছি, সি এর মান মনে করো 4, তাহলে এইটা হয়ে গেলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4, তাহলে তার রুট হওয়া সম্ভব নয়। এইরকম যদি আমরা পার্টিকুলার ভ্যালু তুলে নিচ্ছি, বি 0 হয়ে গেছে, এর ভ্যালু মনে করছি 1, সি এর ভ্যালু যদি আমরা পজিটিভ নিই, প্লাস নিই, গ্রেটার দ্যান 0 ভাবি, এইখানে পুট করলে তাহলে প্লাস 4, এটা ডান দিকে মাইনাস, এর রুট হওয়া সম্ভব নয়, ইমাজিনারি নাম্বার চলে আসবে। তাহলে এই যে সি এর ভ্যালুটা সেটা লেস দ্যান 0 হতে হবে। এইরকম যদি হয়ে যায় এক্স স্কোয়ার, সি যদি লেস দ্যান 0 হয়,
সি লেস দ্যান 0 হলে আমরা মনে করছি সিটা -4, তাহলে -4 0, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস -2। তখন দুটো বীজ সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হচ্ছে। তাহলে কি হতে হচ্ছে এখানে, কি হলে এটা মানটা হচ্ছে b ইজ ইকুয়াল টু 0, সি লেস দ্যান 0, এই কন্ডিশনে দুটো ভ্যালু আসছে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। অ্যান্সার আসছে b ইজ ইকুয়াল টু 0, সি লেস দ্যান 0। এইটা হলে এই যে দুটো বীজ সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে অপশন সিতে আছে এটা। এই টাইপের প্রবলেম কিন্তু আমরা একটাও পর্ষদের টেস্ট পেপারে বা এবিডিএর টেস্ট পেপারে কোথাও আমরা পাই না এই টাইপের প্রবলেম। তাহলে b ইজ ইকুয়াল টু 0, সি লেস দ্যান 0, এইটা 3-এরটা। সিক্স সেভেন এক্স ওয়াই হলো, এই অঙ্কটা অনেকবার হয়েছিল। 6 7 XY হলো সংখ্যাগুলির গড় 9। 6 7 XY হলো সংখ্যাগুলির গড় 9। কটা সংখ্যা? 5টা সংখ্যা। তাহলে যোগফলটা কত আসছে? 16 আর 6 22 আর 7 29। তাহলে x প্লাস ওয়াই প্লাস 29 ইজ ইকুয়াল টু গোনাগুনি গুণ করলে 45। তাহলে x প্লাস ওয়াই সমান কত? 45 মাইনাস 29। তাহলে x প্লাস ওয়াই সমান কত হয়ে যাচ্ছে? 45 মাইনাস 29 16 হয়ে যাচ্ছে। তাহলে x প্লাস ওয়াই সমান 16। ঠিক আছে, অপশন বি তে আছে x প্লাস ওয়াই সমান 16। অপশন বি x প্লাস ওয়াই সমান 16। 4। এই অঙ্কটা আমরা অনেকবার সলভ করেছিলাম। একটু অন্যরকম যেটা এসছে সেটা হচ্ছে সেকেন্ড অঙ্কটা। সেকেন্ড অঙ্কটা হয়তো কারো কারো ভুল হয়ে যেতে পারে। 2-এরটা 4-এরটা এবার। 4-এরটা, একটি বৃত্তের ব্যাসার্ধ 21 সেমি এবং 21 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্তের 21 সেমি দৈর্ঘ্যের চাপ এসটা কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ আমরা মনে করছি আর হবে, বৃত্তের ব্যাসার্ধ আর মনে করছি। তাহলে 121 সেমি দৈর্ঘ্যের চাপ, তাহলে এসটা হচ্ছে 121 সেমি, এস ইজ ইকুয়াল টু 121 সেমি। আর কোণটা কত? থিটার মান বলেছে 77 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 77 ডিগ্রি। তাহলে আমরা কি জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, রেডিয়ানে ঘোরাতে হবে কারণ এস ইজ ইকুয়াল টু আর থিটা যে সম্পর্কটা সেখানে থিটাটা রেডিয়ানের সম্পর্ক। তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 আর 77 ডিগ্রি ইজ ইকুয়াল টু তার মানে 77 পাই বাই 180 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটাতে পুট করি, এস ইজ ইকুয়াল টু আর থিটা। তাহলে এস এর মানটা 121 ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটার মানটা 77 ইন্টু পাই এর মান বসিয়ে দিচ্ছি 22 বাই 7 বাই 180। তাহলে আর এর মানটা কত হয়ে যাচ্ছে? আর ইজ ইকুয়াল টু এটা গুণ হয়ে যাবে কোনাকুনি 121 ইন্টু 180 বাই 77টা এদিকে গুণ আকারে আছে, এদিকে এসে ভাগ হবে, তাহলে নিচে 77 হয়ে যাচ্ছে। আর 22-এর 7টা এদিকে এসে 7 বাই 22 হবে নিশ্চয়ই, এইটা হচ্ছে। আচ্ছা 7 11 77, 11 11 121, 11 2 22, 7 7 কেটে দিচ্ছি, 180-কে 2 দিয়ে কাটলে 90। তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90। তাহলে ব্যাসার্ধ চলে আসছে 90 সেমি। 90 সেমি অপশন আছে নিশ্চয়ই, অপশন সি তে আছে 90 সেমি। অপশন সি 90 সেমি। আচ্ছা 5-এরটা। 5-এর বলছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমি এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক। আচ্ছা ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, কর্ণ ডি একক, এ ও ডি এর সম্পর্ক। একটা ঘনকের বাহু এ একক, কর্ণ ডি একক, তাহলে ঘনকের কর্ণ বের করার সূত্র কি? ডি ইজ ইকুয়াল টু √3 ইন্টু বাহু, √3 ইন্টু এ, তাহলে ডি ইজ ইকুয়াল টু √3a হয়ে যাচ্ছে। √3a, ডি ইজ ইকুয়াল টু √3a। ঠিক আছে, তাহলে অপশন বি √3a ইজ ইকুয়াল টু ডি। অপশন বি তে আছে √3a ইজ ইকুয়াল টু ডি। ঠিক আছে, নেক্সট 6-একটা। 6-এর ও কেন্দ্রবৃত্তে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে মনে করো কেন্দ্র এ বি সি ডি, এটা ও কেন্দ্র। কি বলেছে? ও কেন্দ্রবৃত্তে এবিসিডি চতুর্ভুজ, বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। বিসি বাহুকে এটা ই বিন্দু পর্যন্ত বাড়ানো হলো। এবার কি বলেছে? ই বিন্দু পর্যন্ত বাড়ানো হলো ডিইসি 96, ডিসিই 96, ডিসিই এই কোণটা এটা 96। এটা 96 হলে
বৃত্তস্থ চতুর্ভুজের এই যে বহিস্থ কোণটা তার বিপরীত অন্তঃস্থের সঙ্গে সমান হয়, তাহলে এইটা 96 হলে এইটাও 96 হয়ে যাচ্ছে, এটাও 96। আচ্ছা, এবার ডিসিই 96, তাহলে বিওডি এর মান চেয়েছে। এটা ও কেন্দ্র, এটা যোগ করছে, ও কেন্দ্র হবে, এটা যোগ করে দেওয়া হলো। তাহলে এইটা 96 হয়ে গেলে এই যে বিসিডি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ বিওডি কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি বৃত্তস্থ কোণ। এই বিসিডি চাপের সাপেক্ষে, কোন চাপের সাপেক্ষে? বিসিডি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ বিওডি, এটা কেন্দ্রস্থ কোণটা হয়ে যাচ্ছে বিওডি, আর বৃত্তস্থ কোণটা হয়ে যাচ্ছে কোণ বিএডি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, তাহলে বিওডি এর মান কত? বিওডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিএডি, বিএডি এর মান হচ্ছে 96, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 9 দুগুণে 18, 19, 192 ডিগ্রি আসছে, 192। তাহলে বিসিই 96 বলেছে, বিসি। আচ্ছা, এখানে বিওডি এর মান কত? বিওডি তো এখানে বিওডি কোন চেয়েছে? আচ্ছা, এইটা হচ্ছে এইটা এখানে চলে আসছে, কোনটা হয়ে যাচ্ছে এই কোণটা যে হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে এই কোণটা হয়ে যাচ্ছে এই দিকের সাপেক্ষে, ঠিক আছে? কারণ এই বিষয়টা যেটা হচ্ছে এইখানে এটা প্রবৃদ্ধ কোণ হয়ে যাচ্ছে, যেহেতু প্রবৃদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে এটা এখানে এইটা 96 হলে এটা কেন্দ্র, এটা 96 হলে এটা বিপরীত অন্তঃস্থ 96 হচ্ছে। এবার এখানে বলে দিয়েছে দুটো কোণ আসছে বিওডি, তার মানে একটা কোণ হয়ে যাচ্ছে এইরকম। আমরা যদি নিই এইরকম, এই কোণটা অ্যাকচুয়ালি এইরকম হয়ে যাবে, কেন্দ্র এইদিকে চলে আসবে, অ্যাকচুয়ালি এইরকম হয়ে যাচ্ছে। ছবিটা যেহেতু 180 চেয়ে বড়, এই জায়গায় নিলে এইরকম, এই জায়গাটা এই দিকটা হয়ে যাচ্ছে 192 এর দ্বিগুণ। যেহেতু 192, এই কারণে আমরা এরকম ছবিটা আঁকছি, যেহেতু 192 180 চেয়ে বড়, প্রবৃদ্ধ কোণ হয়ে যাচ্ছে। তাহলে যদি এটা প্রবৃদ্ধ বিওডি বলতো তখন আমরা 192 নিতাম, যদি প্রবৃদ্ধ বিওডি বলতো 192 নিতাম। শুধু বিওডি বলা আছে, শুধু বিওডি মানে এই কোণটা, এই দিকেরটা, ঠিক আছে? শুধু বিওডি মানে এইটার দ্বিগুণ, শুধু বিওডি মানে হয়ে যাচ্ছে। এবার 360 থেকে 192 বিয়োগ করলেই হবে, 360 থেকে পুরোটা বৃত্তাকার, তাহলে 2 করে দাও, 8 দাও, 7 থেকে 1, এটা 6 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 168, তাহলে 168 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর যদি বলতো প্রবৃদ্ধ বিওডি এর মান, তখন 192 হয়ে যেত। তাহলে 168, এখানে অপশন ডি 168, অপশন ডি 168 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এমসিকিউ গুলো হলো। এবার শূন্যস্থান পূরণ, 6টা দেওয়া আছে, 5টা করতে হবে। 2 এর দাগে শূন্যস্থান পূরণ। একের, আচ্ছা, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে সুদের হার। আচ্ছা, 8:9 দেওয়া আছে আসল আর সুদ আসলের অনুপাত। আমরা আসল ধরছি 8x টাকা, সুদ আসল ধরছি 9x টাকা, এটা 8:9 না? তাহলে সুদ কতটা হয়ে যাচ্ছে? সুদ হচ্ছে সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দিচ্ছি, x টাকা হয়ে যাচ্ছে সুদ, ঠিক আছে? x টাকা হয়ে যাচ্ছে সুদ। তাহলে এই x টাকার 8x টাকার সুদের হার চেয়েছে, আমরা r% মনে করছি সুদের হার। r% হারে কিছু বলা নেই, মানে 1 বছরে, তাই তো না? 1 বছর উল্লেখ করা আছে, 1 বছর উল্লেখ করে দেওয়াই আছে। তাহলে এইটা হচ্ছে আমরা সুদটা নির্ণয় করছি, 8x টাকার r% হারে 1 বছরের সুদটা নির্ণয় করছি। আবার যোগ বিয়োগ করে এখানে সুদটা হয়ে গেছে x টাকা, তাহলে এই দুটো সমান। তাহলে rটা কত? এইটা হয়ে যাচ্ছে 100 ইন্টু x ইন্টু 1/8x, x কেটে গেল, 100/8, 4 দিয়ে গেলে 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, তাহলে আর এসে যাচ্ছে 25/2, তারপরে আর ইজ ইকুয়াল টু 12.5 বা আর ইজ ইকুয়াল টু 12.1/2, এইটা আসছে 12.1/2%। সুদের হার আসছে একেরটা 12.5%, যেটা হোক লিখলেই হবে, 12.5% বা 12.1/2%, যেটা হোক উল্লেখ করলেই হবে। নেক্সট, √3 - 5 এর অনুবন্ধীকরণে। √3 - 5 আমরা বারবার বলেছি যে রুট আকারে যেটা থাকে তার সাইনটা চেঞ্জ হয় অনুবন্ধীকরণীতে। তাহলে √3 - 5 এর অনুবন্ধীকরণী হয়ে যাচ্ছে -√3 - 5, ঠিক আছে? কেউ যদি এটাকে মাইনাস কমন নিয়ে লেখো তাও হবে, অসুবিধা নেই। 3এরটা,
তিনেরটা বলছে কোনো বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর, এটা একটা বৃত্ত। আচ্ছা, এইটা যদি একটা ব্যাস হয়, কেন্দ্র এইটা কেন্দ্রগামী ব্যাস, তাহলে স্পর্শক মানে এই বিন্দুতে একটা স্পর্শক এইটা, এই বিন্দুতে একটা স্পর্শক এইটা, এই যে দু প্রান্তে এ প্রান্ত আর বি প্রান্ত। এটা বোধহয় অনেক স্টুডেন্ট ভুল করে ফেলবে। এই যে স্পর্শক, এটা এ আর এটা বি প্রান্ত, এই যে দুটো স্পর্শক, এটা কি হবে, এটা সর্বদা সমান্তরাল হবে। অনেকে এটা করবে কি সমান করে দিয়ে চলে আসবে ভুলবশত। এই যে সমান কখনোই হবে না, যে এই সমান, এইটা তো এইরকম আর এইটা তো এইরকম হতেই পারে, ঠিক আছে, তা ছোট বড় হয়ে যাচ্ছে। যদি বলতে বহিস্থ বিন্দু থেকে, তখন সমান হতো। এই যে দু প্রান্তে এরা সর্বদা সমান্তরাল হবে, স্পর্শকদ্বয় সমান্তরাল হবে সর্বদা। হ্যাঁ, সমান করলে এটা ভুল হয়ে যাবে। অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল, সমান্তরাল। 4, যদি x is equal to s sec theta আর y is equal to b cot theta, x is equal to s sec theta, y is equal to b cot theta, তাহলে যে মানটা চেয়েছে x is equal to a sec theta, তাহলে x বাই a এর মান হয়ে যাচ্ছে sec square theta, তাহলে x স্কোয়ার বাই a স্কোয়ার এর মান, আচ্ছা এইটা স্কোয়ার না, এইটা sec theta হবে, এইখানে s স্কোয়ার হবে, স্কোয়ার করলে sec square theta। আর y is equal to b cot theta বলেছে, y is equal to হয়ে যাচ্ছে b cot theta, তাহলে cot theta is equal to y by b, তাহলে cot মানে কি 1 by tan, তাহলে tan করলে এটা উল্টে যাচ্ছে, tan theta হয়ে যাচ্ছে b স্কয়ার b by y, ঠিক আছে, তাহলে tan স্কয়ার theta is equal to হয়ে যাচ্ছে b স্কয়ার by y স্কয়ার, তাহলে এখানে x স্কয়ার by a স্কয়ার মাইনাস b স্কয়ার by y স্কয়ার এর মান চেয়েছে, তাহলে x স্কয়ার by a স্কয়ার মাইনাস b স্কয়ার by y স্কয়ার সমান এইটার মান sec স্কয়ার থিটা আর এইটার মান tan স্কয়ার থিটা, এটা ফর্মুলা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত হয় 1 হয়, তাহলে এখানে শূন্য স্থানে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। পাঁচেরটা বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r একক, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r একক, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র কি 3 পাই r স্কয়ার, ব্যাসার্ধ r একক হলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3 পাই r স্কয়ার। এবার এখানে বলে দিয়েছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r একক, তার সমগ্রতলের ক্ষেত্রফল এইটা হয়ে যাবে 3 পাই, r এর জায়গায় 3r, এটা ঠিক আছে। এখানে হচ্ছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r বলা আছে, কোনো একক দেয়া নেই, ঠিক আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল এইটা ইজ ইকুয়াল টু 3 পাই, আর এর স্কোয়ার করলে 9r স্কোয়ার, তাহলে 3 3 9, 3 9 27 পাই r স্কোয়ার, এত বর্গ একক হবে। এখানে যদি একক মেনশন করে নেই হয়ে যাবে 27 পাই r স্কোয়ার, 27 পাই r স্কোয়ার। আচ্ছা, এবার 1 2 3 4 5 সংখ্যাগুলির পরিসংখ্যা 1 2 3 4 f, 1 2 3 4 5 পরিসংখ্যা মানে কি 1 2 3 4 5, 1 2 3 4 5 সংখ্যাগুলির পরিসংখ্যা আছে 1 2 3 4 f, এর মানে হচ্ছে একটা আছে একবারই, দুইটা আছে দুবার, তিনটা আছে তিনবার, চারটা আছে চারবার, পাঁচটা আছে f বার, f টাইম, হ্যাঁ f বার, তাহলে f এর মান, তার মানে এবার এদের যৌগিক গড় 4 বলে দেয়া আছে, তার মানে এখানে হয়ে যাবে 1 into 1 প্লাস 2 into 2 প্লাস 3 into 3 প্লাস 4 into 4 প্লাস 5 into f, মানে 5f হবে, বাই এইটা হচ্ছে পরিসংখ্যা, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস f, এর মানটা বলে দেওয়া আছে 4, ঠিক আছে, বা এটা 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 প্লাস f, এটা হয়ে যাচ্ছে 4 আর 3 7 আর 2 9 আর 10, 10 প্লাস f ইজ ইকুয়াল টু 9, 9 নয় 4 বলা আছে, তাই তো। যৌগিক গড় 4 বলা আছে। আচ্ছা, বা এটা হচ্ছে 16 আর 9 25, 25 আর 4 29 থেকে 30, 30 প্লাস f, এটা গুণ করলে 4 10 40 প্লাস 4f, ঠিক আছে, এফটাকে যদি ওদিকে নিয়ে যাই 4f মাইনাস f, আর 30টাকে যদি এদিকে আনি 4f মাইনাস f, কত হয়ে যাচ্ছে এটা, 1টা আছে 1 2 3 4 5, আচ্ছা 1 2 3 4 5 এদের পরিসংখ্যা 1 2 3 4 f, এদের যৌগিক গড় 4, 1 2 3 4 f, 1 2 3 4 5, 5f, আচ্ছা এইখানটা 5টা লেখা হয়নি, এটা 5, হ্যাঁ 5f, 30 প্লাস 5f, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5f
তাহলে এফটাকে 4f যদি বাঁ দিকে আনি, এটা হয়ে যাচ্ছে 5f মাইনাস 4f ইজ ইকুয়াল টু 40 মাইনাস 30। তাহলে এফ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10। এফ এর মান চলে আসছে 10। এফ ইজ ইকুয়াল টু 10 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার 3-এর দাগে সত্য মিথ্যা। তিনের দাগের 1-এর বলছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটা হোল স্কোয়ার দেওয়া আছে 0 ডিগ্রি থেকে, থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। এটা এই যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা তার হোল স্কোয়ার, এটা মানে সাইন থিটার দুবার, এটা মানে দুবার। এটা সত্য একদমই। ঠিক আছে। 2-এরটা বলছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√2 সেমি। আচ্ছা, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, এইটা গোলক 4 সেমি ব্যাসার্ধ, এটা গোলক, এটা সর্ববৃহৎ যে ঘনক করা যাবে, তাই তো? এটা ঘনক 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে এই যে ঘনকের কর্ণটা কত হবে? এই ব্যাসার্ধ 4 সেমি, এইটা ঘনকের কর্ণ। ঘনকের বাহু যদি আমরা a একক ধরে নিই, তাহলে এর কর্ণ হচ্ছে √3 ইন্টু a, তাই তো? √3 ইন্টু a। ঘনকের কি চেয়েছে এখানে? ঘনকের বাহুর দৈর্ঘ্য চেয়েছে √3a হচ্ছে ঘনকের যে কর্ণটা, আর কর্ণটা কার সঙ্গে সমান হবে? গোলকের ব্যাসের সঙ্গে। 4 সেমি ব্যাসার্ধ, 4 সেমি ব্যাসার্ধ হলে ব্যাস কত হয়ে যাচ্ছে? ব্যাস হয়ে যাচ্ছে 4×4 = 8 সেমি, এইটা 8 হয়ে যাচ্ছে। তাহলে a সমান 8/√3 হয়ে যাচ্ছে। তাহলে সেরকম কোনো কন্ডিশন আসছে না যে ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√2 সেমি, সেরকম কোনো কন্ডিশন আসছে না, তাই এটা মিথ্যা হয়ে যাচ্ছে। 3-এরটা এটা যদি সিম্পলিফাই করে কাটাকাটি হয়ে 4, যদি 4√3 আসতো, যে ওপরটা কাটাকাটি হয়ে 4√2 আসতো, তখন এটা আসতো। আচ্ছা, এটা সত্য কখন হয়ে যেত? যদি এটা √2 ইন্টু a হতো। যদি এটা √2 ইন্টু a হতো, তখন কিন্তু সত্য হয়ে যেত। নিচে √2 হলে 4√2, এটা √2 দিয়ে কেটে দিলে 4√2 উপরে চলে আসতো। কিন্তু ঘনকের কর্ণ বের করা সূত্র √3 ইন্টু বাহু, তাই এক্ষেত্রে এটা সত্য হবে না। এরপর আছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তংশস্থ কোণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তংশস্থ কোণ সূক্ষ্ম কোণ হয়। এখানে স্থূল কোণ দেওয়া আছে, এটাও মিথ্যা। এটা আমরা অনেকবার পেয়েছি অঙ্কটা। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর হলে সূক্ষ্ম কোণ হয়, আর অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর হলে তখন স্থূল কোণ হয়। আচ্ছা, আবারও একটা অঙ্ক রাশিবিজ্ঞানের। x-3, x-1, 7x, 2x-1, 3x-5 রাশিগুলির যৌগিক গড় 7.5 হলে উহাদের মধ্যমা। এই অঙ্কটা অবশ্যই দেখতে হবে। 1, 2, 3, 4, 5, 6 ছটা মান আছে। x-3, x-1, x-3, x-1, 7x, 2x-1, 3x-5, 2x-1 প্লাস 3x-5 কটা মান? 6টা মান, 6টা, তাই তো? 6 দিয়ে ভাগ করলে এদের যৌগিক গড় 7.5, যৌগিক গড় 7.5। দশমিক তুলে দেবো, এখানে 10 হয়ে যাবে। আচ্ছা, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 15 75, 5 15 আসছে। এইটা আবার এদিকে কেটে গিয়ে এটা 3 হয়ে যাচ্ছে। বা x x x 3x 6x 8x 8x, এখানে আছে -4 প্লাস 7, -4 প্লাস 7 এসে যাচ্ছে এখানে 3 -4 -5 -10, -10 প্লাস 7 -3/3 ইজ ইকুয়াল টু 15, এইটা আসছে। আচ্ছা, এখানে আসছে 3 আর 2 5, 6 7 8 8x, 3 আর 1 4 5, 5 আর 5 10, -10 প্লাস 7 -3। এবার গুণ করলে 8x - 3 ইজ ইকুয়াল টু 3 15 45, বা 8x ইজ ইকুয়াল টু 45 প্লাস 3। তাহলে 8x ইজ ইকুয়াল টু 45 আর 3 48, x ইজ ইকুয়াল টু 48/8। তাহলে x এর ভ্যালু 6 চলে আসছে। এবার x এর ভ্যালু এইটায় পুট করে পরপর পুট করলে x - 3, এইটা আসছে 6 - 3 3, x - 1 সমান 6 - 1 5। আচ্ছা, তারপরে ভ্যালু আছে 7, তারপরে ভ্যালু x এর ভ্যালু 6, তারপরে ভ্যালু 2x - 1 এ পুট করলে এইটা হয়ে যাচ্ছে 2 × 6 - 1, 6 দুগুণে 12 - 1 11, 3x - 5,
সমান 3 ইন্টু এক্স এর ভ্যালু 6 মাইনাস 5, 318 মাইনাস 5 13, 318 মাইনাস 5 13। এবার মধ্যমা চেয়েছে, ঊর্ধ্বক্রমে সাজাবো। সংখ্যা কি কি আছে এখানে? হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6, সবচেয়ে ছোট ছোট থেকে সাজালে 3, 3 এর পর 5 6 7 11 13, এই 6টা সংখ্যা আছে, তাই তো? তাহলে মধ্যমা এদিকে দুটো পদ, এদিকে দুটো পদ, তাহলে মধ্যমা কত হচ্ছে? এদের সমষ্টি বাই 2, তাহলে 6 প্লাস 7 বাই 2, এটা হচ্ছে মধ্যমা। 7 হচ্ছে 13 বাই 2, মানে 6.5 চলে আসছে মধ্যমা। 6.5 হয়ে যাচ্ছে মধ্যমা, কিন্তু এখানে দেয়া আছে ওদের মধ্যমা 3 হবে, তাই এটা মিথ্যা। আচ্ছা, এবার দেয়া আছে x প্রপোর্শনাল 1 বাই y। এক্স প্রপোর্শনাল 1 বাই ওয়াই, এই যে এই কোশ্চেনটা এসছে, কোশ্চেনটা কিছু কিছু অঙ্ক কিন্তু যে তোমাদের বর্ষদের টেস্ট পেপার করেছো, এবিটিএ করেছো, কোনোটার সঙ্গে মিল নেই, এরকম কিছু অঙ্ক আছে। তাই আমি বারবার বলছিলাম কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে অঙ্ক করতে হবে, তবে সমস্ত অঙ্ক পারবে। এক্স প্রপোর্শনাল 1 বাই ওয়াই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 1 বাই ওয়াই। কে হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। তার মানে এবার কোনাকুনি গুণটা করে নিলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, কনস্ট্যান্ট। এবার পাওয়ারের যদি 10 নিয়ে নেওয়া হয়, তার মানে 10, তার মানে কে কনস্ট্যান্ট মানে কে টু দি পাওয়ার 10 সেটাও কনস্ট্যান্ট, কে টু দি পাওয়ার 10 বা কে টু দি পাওয়ার 20 বা কে টু দি পাওয়ার 50 সেটাও কনস্ট্যান্ট। তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার 10 ধ্রুবক, এটা সত্য। শেষেরটা 3-6 যেটা আছে, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত 5:4, এবং রাজু মোট টাকার 80 টাকা পেলে মোট লাভের, তাহলে আসিফ পায় 100 টাকা। তাহলে রাজু ইস টু আসিফ 5:4, 5:4 ইজ ইকুয়াল টু রাজু আর আসিফ। রাজু ইস টু আসিফ 5:4, রাজু মোট লাভের 80 টাকা পেয়েছে, তাহলে রাজুরটা পেয়েছে 80 টাকা, আমরা মনে করছি আসিফ x টাকা। তাহলে 5/4 ইজ ইকুয়াল টু 80 বাই এক্স, কোনাকুনি গুণ করলে 5x ইজ ইকুয়াল টু 80 ইন্টু 4, তাহলে x ইজ ইকুয়াল টু 80 ইন্টু 4 বাই 5, 5 16 80, 5 16, তাহলে x ইজ ইকুয়াল টু 4 16 64 হচ্ছে x এর মান। তার মানে আসিফ পাচ্ছে, রাজু যদি 80 টাকা পায়, আসিফ পাচ্ছে 64 টাকা, কিন্তু এখানে বলে দেওয়া আছে যে আসিফ পায় 100 টাকা, তাই এটা মিথ্যা। আমি ক্যালকুলেশন গুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা যে এমসিকিউ করলে, শূন্যস্থান পূরণ করলে সত্য মিথ্যা করছো, এগুলো ক্যালকুলেশন তোমাদের মানে জানার জন্য দরকার, প্রসেসটা জানার জন্য, কিন্তু অ্যান্সার যখন করবে তোমরা জাস্ট অ্যান্সারটা লিখে দিলেই মার্কস পাবে, ঠিক আছে? আচ্ছা, এবার 2 মার্কসের, অর্থাৎ 4 দাগের। চারের দাগের 1-এর। আচ্ছা, প্রথমটাই দেওয়া আছে এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লভ্যাংশ হিসেবে 3,030 টাকা পেলো। এ এর লভ্যাংশ কত? দুজনের কিন্তু দুজনেরই 6 মাস পরে চেয়েছে, একজনের 6 মাস পরে বলে দিয়েছে, অন্যজনের আলাদা সময়ের জন্য চায়নি, সেই 6 মাস পরেই চেয়েছে। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত, এ ও বি এর, এবার 2 নম্বর করে আছে, এগুলো ঠিকঠাক কষে দেখাতে হবে, প্রসেসটা দেখাতে হবে এখানে। এ ও বি এর মূলধনের অনুপাত সমান 15,000 ইস্টু 45,000, 15,000 ইস্টু 45,000, তার মানে হয়ে যাচ্ছে 1:3। এ ও বি এর মূলধন অনুপাত 1:3 হয়ে যাচ্ছে। আচ্ছা, 6 মাস পর বি লভ্যাংশ হিসেবে 3,030 টাকা পায়। 6 মাস পর বি লভ্যাংশ হিসাবে পায় 3,030 টাকা। ধরি, তবে এবার এ কত পাবে চেয়েছে, ধরি এ পাবে x টাকা ধরে নিচ্ছি। এবার এই যে লভ্যাংশ বন্টন হবে, উভয় যেহেতু বি এখানে বলে দিয়েছে বি পায় এত টাকা, এবার এ কিছু আলাদা সময় মেনশন করার মান নেই, মানেই এ 6 মাস পরেই কত চায়, কত পাবে সেটাই চেয়েছে, ঠিক আছে? আচ্ছা, শর্ত অনুসারে কি হয়ে যাবে, লভ্যাংশটা মূলধন অনুপাতে বন্টিত হয়। শর্ত অনুসারে এদের লভ্যাংশের অনুপাত মানে 1:3 ইজ ইকুয়াল টু, আচ্ছা, a is to b, a is to b মানে a is to b 1:3, তাহলে a এর মান এখানে x আছে, x is to 3,030, বা 1/3 is equal to x by 3,030
বা 3x = 3030 বা x = কত পাচ্ছে 3030/3 কেটে গেলে এটা 1010 বা x = 1010। অতএব a লভ্যাংশ হিসেবে পাবে a লভ্যাংশ হিসাবে পাবে 1010 টাকা, তাই তো 1010 এত টাকা এই লভ্যাংশ হিসাবে 1010 টাকা পাবে। এখানে a/b বলে দিয়েছে, a/b 1:3 আসছে 1:3, ঠিক আছে। এবার b কত পাবে বলে দেয়া আছে, তাহলে a কত পাবে, a এখানে বুঝতে হবে যে b বলা আছে মানে যে b এর মানটা পরে, ঠিক আছে, b এর মানটা পরে, আগে পরে হয়ে গেলে মানটা অন্য চলে আসবে। এতে 1:3 a এর মানটা এক্সট্রাকে ধরা আছে x = এইটা। নেক্সট তুই একটা ত্রিভুজ ABC এর BC বাহু সমান্তরাল সরলরেখা AB ও AC কে P ও Q বিন্দুতে ছেদ করে। ABC এর BC বাহু সমান্তরাল সরলরেখা AB ও AC কে P ও Q বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, P ও Q বিন্দুতে ছেদ করে বলছে AB ও AC কে। আচ্ছা, AP = 4 সেমি, QP = 9 সেমি। AP = 4, QC = 9। AP = 4 সেমি আর QC = 9 সেমি। অতএব তাহলে এখানে কন্ডিশন অনুযায়ী হয়ে যাচ্ছে যে, আচ্ছা আর কি বলা আছে দেখো, এখানে দেয়া আছে PB = AQ দেয়া আছে, PB = AQ, PB = AQ দেয়া আছে। আমরা ধরে নিচ্ছি, ধরি PB = AQ = x সেমি, এটা ধরে নিচ্ছি। তাহলে এখানে কি মান চেয়েছে, PB এর মান চেয়েছে, তাহলে x এর যেটা মান আসবে সেটাই PB এর মান। অতএব এখানে কন্ডিশন AP/PB = AQ/QC। তাহলে AP এখানে 4, PB x ধরেছি, এটাও x সমান, যেহেতু এটা নাই, কোনাকুনি গুণ করলে x² = 4 9 36 বা x = +-6, অতএব x = 6 চলে আসছে। অতএব PB এর দৈর্ঘ্য, PB দৈর্ঘ্য কত 6 সেমি, PB দৈর্ঘ্য আসছে 6 সেমি, ঠিক আছে। এবার PB এর মান 6 সেমি, 3-এরটা। তিনের কি বলছে, ও কেন্দ্রবৃত্তে AB ও CD দুটি সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। ও কেন্দ্রবৃত্ত, এটা AB আর এটা CD। ও কেন্দ্রবৃত্তে AB ও CD দুটি সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। ও কেন্দ্রবৃত্তে AB ও CD দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী, ঠিক আছে। ও কেন্দ্রবৃত্তে AB ও CD দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। AOB, তাহলে দুটো সমান জ্যা মনে রাখতে হবে কেন্দ্র সমান কোণ উৎপন্ন করে। তাহলে AOB সমান বলে দেওয়া আছে, AOB সমান কোণ AOB সমান 60 ডিগ্রি হলে অতএব কোণ COD-টাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে CD = 6 সেমি, তাহলে এটা O আর এটা 60 ডিগ্রি, তাহলে COD 60 ডিগ্রি। ত্রিভুজ COD এর OC = OD, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। OC = OD,
তাহলে এখানে বলা আছে যে সিডি সমান 6 সেমি। আচ্ছা, এবি সমান সিডি সমান 6 সেমি। ঠিক আছে, এবার কি চাইছে? চাইছে যে বৃত্তটির ব্যাসার্ধ কত। এই যে ত্রিভুজ সিওডি এর এই কোণটা 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি, অতএব ওসিডি প্লাস ওডিসি এদের সমষ্টি কত হবে? 180 মাইনাস 60, বা ওসিডি প্লাস ওসিডি সমান 120 ডিগ্রি। কারণ যেহেতু এদের বিপরীত বাহু দুটো সমান, যেহেতু ওসি সমান ওডি, তাই ওসিডি সমান ওডিসি। ঠিক আছে, যেহেতু বিপরীত বাহুগুলো সমান তাই তাদের বিপরীত কোণগুলো সমান হবে। ঠিক আছে, বা 2 ওসিডি সমান 120 ডিগ্রি, বা ওসিডি সমান 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে দুটো কোণ 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, ওসিডিটাও 60 ডিগ্রি, অর্থাৎ অটোমেটিক্যালি কোণ ওডিসি এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তিনটে কোণই 60 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। অতএব ত্রিভুজ সিওডি একটি সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ সিওডি একটি সমবাহু ত্রিভুজ। যেহেতু এর প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি করে হচ্ছে, অতএব ওসি সমান ওডি সমান সিডি সমান 6 সেমি। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ, ওসি আর ওডি ব্যাসার্ধ, অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে? বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি। ঠিক আছে, এইটা আসছে। নেক্সট দেখো, 3 হলো 4। 4 থেকে 4, এটা নিশ্চয়ই সবাই পারবে। tan থিটা প্লাস cot থিটা 2, tan থিটা প্লাস cot থিটা সমান 2, বা tan থিটা, cot মানে আমরা 1/tan করে নিচ্ছি, সমান 2, বা এটা লসাগু করছি tan থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, বা এটা হয়ে যাচ্ছে tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 tan থিটা, বা বাঁ দিকে আনলে tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 সমান 0। তাহলে 1 মানে 1 স্কয়ার, এখানে কি হয়েছে? স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে। এটা হয়ে যাচ্ছে tan থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0, বা tan থিটা মাইনাস 1 সমান 0, বা tan থিটা সমান 1। tan থিটা সমান 1 এসে গেল। অতএব cot থিটা সমান কত? cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা, বা cot থিটা সমান tan থিটার মান 1 এসে গেছে, বা cot থিটা ইজ ইকুয়াল টু 1/1 মানে 1ই হয়ে যাচ্ছে। অতএব tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা সমান কত আসছে? এইটার মান 1 টু দি পাওয়ার 7, এটার মানও 1 টু দি পাওয়ার 7, তাহলে 1 প্লাস 1 এসে যাচ্ছে, 2 এসে যাচ্ছে। অ্যান্সারটা লিখে দেবে। অতএব tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা এর মান 2, tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা এর মান 2। ঠিক আছে, এটা একদমই সহজ অঙ্ক ছিল। নেক্সট দেখো 5 দাগে যাচ্ছে। 5 দাগের অঙ্কটা একটু অন্যরকম দিয়ে দিয়েছে। 5টা কি বলেছে দেখো, বলেছে x ও y ধনাত্মক বাস্তব রাশি, x ও y ধনাত্মক বাস্তব রাশি, এটা বলা আছে। ঠিক আছে, x ও y ধনাত্মক বাস্তব রাশি মানে এখানে বলা আছে x গ্রেটার দ্যান 0, ধনাত্মক যেহেতু x গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0, দুটোই 0 হচ্ছে বড়, যেহেতু ধনাত্মক বলা আছে। আচ্ছা, sec থিটা ইজ ইকুয়াল টু x/y হতে পারে কি? এখানে sec থিটা ইজ উল্টোর সাপেক্ষে যুক্তি দাও। যুক্তি চেয়েছে যে xy ধনাত্মক, sec থিটা ইজ ইকুয়াল টু x/y হতে পারে কি? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আচ্ছা, এইখানে আমরা জানি sec থিটার মান কি হয়? sec থিটা এর মান 1 বা তার চেয়ে বেশি হয়, 1 বা তার চেয়ে বেশি হয়। যেহেতু ধনাত্মকের ক্ষেত্রে কি হয়? 1 বা তার চেয়ে বেশি, আর -1 বা তার চেয়ে আরো কম। কিন্তু যেহেতু দুটোই ধনাত্মক বলেছে xy, আমরা মাইনাসের বিষয়টা যাচ্ছি না, শুধুমাত্র প্লাসের বিষয়টা, 1 বা তার চেয়ে বেশি, তাই তো? sec থিটার মান 1 বা তার চেয়ে বেশি। তাহলে এই যেহেতু xy গ্রেটার দ্যান 0, কিন্তু এবার এদের মধ্যে xy এর মধ্যে কে বড় কে ছোট এটা কিছু বলা নেই। ঠিক আছে, এবার যদি x গ্রেটার দ্যান y হয় তখন কি হবে? x গ্রেটার দ্যান y, বা
এক্স গ্রেটার দেন ওয়াই হলে কি হবে, তখন sec থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এবার এক্স গ্রেটার দেন ওয়াই হলে, যেমন ধরো এক্স এর মানটা ধরো 4, ওয়াই এর মানটা 3, তাহলে হয়ে যাচ্ছে 4/3, তাহলে এটা গ্রেটার দেন 1। আবার sec থিটার মান 1 বা তার চেয়ে বেশি, মানে 1 এর চেয়ে বেশি, তাহলে সেটা হয়ে যাচ্ছে, তার মানে তখন sec থিটার মান এক্স বাই ওয়াই হওয়া সম্ভব। তখন sec থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই হওয়া সম্ভব। কেন, বোঝা গেল? ঠিক আছে, সেক্ষেত্রে হওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, তখন যেহেতু sec থিটার মানটা 1 এর চেয়ে বড় হচ্ছে, কারণ এক্ষেত্রে sec থিটা গ্রেটার দেন 1 হচ্ছে, বা এটা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু দিয়ে দিতে পারো, এটা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, বা শুধু এখানে ইকুয়াল টুটা আমরা আলাদা করে দিচ্ছি, এটা গ্রেটার দেনই দাও, আমরা ইকুয়াল টু কন্ডিশন আলাদা করে দিচ্ছি। এক্ষেত্রে এক্স গ্রেটার দেন, কারণ সেক্ষেত্রে এক্স গ্রেটার দেন 1 হচ্ছে। এবার সেকেন্ড কন্ডিশন, যদি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স হয়, তখন sec থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই বা sec থিটা ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, 1 sec থিটা ইজ ইকুয়াল টু 1। এটাও হওয়া সম্ভব, কারণ sec থিটার ভ্যালু 1 হতে পারে। ঠিক আছে, হওয়া সম্ভব, এটাও হওয়া সম্ভব। ঠিক আছে, কারণ সপক্ষে যুক্তি হচ্ছে sec থিটা এর মান 1 হতে পারে। sec কতর মান 1, sec 0 এর মান 1, cos 0 অন্য, cos 0 1, তাহলে sec 0 1, তাহলে sec থিটার মান তখন 1 হতে পারে। তাহলে এটাও সম্ভব, এটাও সম্ভব। আচ্ছা, যদি x লেস দেন y হয়, তাহলে তখন কি হবে, তখন sec থিটা ইজ ইকুয়াল টু x বাই y। তাহলে x লেস দেন y, x তো y তে ছোট, x এর মান মনে করো 2, আর y এর মান মনে করো 4, এইটা হচ্ছে, তখন sec থিটার মান কত হয়ে যাচ্ছে, কেটে গিয়ে হাফ। তাহলে sec থিটার কোনো মান দেখবে হাফ এরকম নেই, বা 1 এর চেয়ে কম এরকম নেই, তখন sec থিটা ইকুয়াল টু x বাই y হওয়া সম্ভব নয়, হওয়া সম্ভব না। ঠিক আছে, এটা হওয়া সম্ভব না, কারণ sec থিটা এর মান 1 এর চেয়ে কম হতে পারে না, ঠিক আছে। দেখো, এক্ষেত্রে এই যে কন্ডিশনটা sec থিটার মান x বাই ওয়াই, এটা হতে পারে করলেও অ্যান্সার আসছে, হতে পারে না করলেও অ্যান্সার আসছে, দুটোই অ্যান্সার। এবার তোমাদের মধ্যে অনেকে সম্ভবত এই টাইপের অঙ্ক তোমরা আগে সলভ করোনি, ঠিক আছে, কারণ পর্ষদেও ছিল না, এবিটিএতেও ছিল না, বা তোমাদের এক্সারসাইজেও এই টাইপের প্রবলেম নেই। ঠিক আছে, তো এই টাইপের প্রবলেম তোমরা নিশ্চয়ই পার্ট করে প্রত্যেকটা হয়তো করোনি। এবার এইভাবে করে থাকলে খুবই ভালো, ফুল মার্কস পাবে। এবার যদি না করে থাকো, হয় একটা কন্ডিশন যে কোনো উল্লেখ করে থাকো, তিনটের মধ্যে একটা কন্ডিশন হয়তো তোমরা হাফ মার্কস 1 পাবে, একটা কন্ডিশন উল্লেখ করে থাকলে, যে কারণ সবগুলোই এখানে সব কন্ডিশনই হতে পারে এবং তার সপক্ষে যুক্তি, একটা কন্ডিশন উল্লেখ করে তার সপক্ষে যুক্তি দিলে 1 বা 1.5 নিশ্চয়ই পাবে। ঠিক আছে, তাহলে কেউ যদি sec থিটার মান হতে পারে লেখো, তাও কিছুটা মার্কস পাচ্ছ, কেউ যদি হতে পারে না লেখো, তাও কিছুটা মার্কস পাচ্ছ এক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে দুটোই করতে হবে এবং তার সপক্ষে সম্পূর্ণ যুক্তিও দিতে হবে, এক্সাক্ট এইভাবেই করতে হবে। ঠিক আছে, দেখো নেক্সট আমরা 6 যাব। এবার বলা যে 6 দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2। দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত সমান 1:2। ধরছি প্রথম চোঙের উচ্চতা ইজ ইকুয়াল টু h একক এবং দ্বিতীয় চোঙের উচ্চতা সমান 2h একক। ঠিক আছে, এটা ধরে নিলাম। আর কি বলা আছে, তাদের ভূমির পরিধির অনুপাত 3:4 এবং ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ r1 একক এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ r2 একক। অতএব কন্ডিশন অনুযায়ী 2πr1:2πr2 ইজ ইকুয়াল টু 3:4। তাহলে 2π তুলে দিলে r1:r2 সমান 3:4। ধরছি আমরা, ধরে নিচ্ছি এখানে r1 ইজ ইকুয়াল টু 3r একক এবং r2 ইজ ইকুয়াল টু
4r একক। ঠিক আছে, তাহলে এবার তাদের উচ্চতার অনুপাত তাদের আয়তনের অনুপাত চেয়েছে। অতএব এবার চোঙ লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ। অতএব পাই r1 স্কোয়ার ইন্টু এইচ ইজ টু পাই r2 স্কোয়ার ইজ টু 2h ইজ ইকুয়াল টু পাই r1 এর মান হয়ে যাচ্ছে এখানে 3r তার স্কোয়ার ইন্টু এইচ ইজ টু পাই r2 এর মান হয়ে যাচ্ছে 4r তার স্কোয়ার 2h। ঠিক আছে, পাই তুলে দিচ্ছি, পাই এইচ তুলে দিচ্ছি, কত হয়ে যাচ্ছে পাই আর এইচ তুলে দিলে এখানে 9r স্কোয়ার পড়ে থাকে, 9r স্কোয়ার ইজ টু এখানে পাই এইচ তুলে দিলে 2 পড়ে আছে আর 16r স্কোয়ার, 2 ইন্টু 16r স্কোয়ার, আর স্কোয়ার তুলে দিলে 9 ইজ টু 32। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত সমান 9:32। এইটা আসছে, চোঙ দুটির আয়তনের অনুপাত 9:32। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ করে আয়তনের অনুপাত 9:32 হলো 6-টা। আচ্ছা, 7-এর এখানে বলেছে x1 x2 ডট ডট xn রাশিগুলির যৌগিক গড় x বার। এখানে x1 x2 ডট ডট xn রাশিগুলির যৌগিক গড় x বার। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে x1 x2, তাহলে এখানে এই x বার ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n, তাই তো? তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn ইজ ইকুয়াল টু n x বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এখানে বলছে যে প্রমাণ করতে বলছে সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 টু n, সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 টু n xi মাইনাস x বার তার স্কোয়ার, xi মাইনাস x বার তার স্কোয়ার, এইটা সমান প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটাকে আমরা যদি সূত্র ফেলি সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 টু n, এই যে xi তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু xi ইন্টু x বার, ঠিক আছে, প্লাস x বার তার স্কোয়ার হয়ে যাচ্ছে এইটা পুরোটা। ঠিক আছে, তাহলে এই যে এইটা আসছে সামেশন অফ, এইটা প্রথমটা কি চলে আসছে i ইজ ইকুয়াল টু 1 টু n, এইটা xi এর স্কোয়ার চলে আসছে। আচ্ছা, ডান পক্ষে যেটা আছে, ডান পক্ষে কিন্তু এই পদটা আছে। ঠিক আছে, এখানে বাম পক্ষ দিয়ে শুরু করলে বাম পক্ষ, ঠিক আছে, ডান পক্ষে এই পদটা আছে, তাহলে যেটুকু পদ আনতে হবে সেটা এবার সেপারেটলি সামেশনটা তিনটের জন্যই সামেশন। ঠিক আছে, এবার সামেশনটাকে আলাদা আলাদা করে লিখছি, 2টা কনস্ট্যান্ট, এক্স বারটাও কনস্ট্যান্ট, 2টা কনস্ট্যান্ট, এক্স বারটাও কনস্ট্যান্ট। এই যে এক্স বার এটা একটা ফিক্সড মান, হ্যাঁ, এক্স বারটা এটা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস 2 ইন্টু এক্স বার সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 টু n, এটা xi, ঠিক আছে, প্লাস সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 টু n, এইটা এই যে x বারের স্কোয়ার, তাই তো? তাহলে এটা x1 হয়ে গেছে, x বার তার স্কোয়ার এইটা, তাহলে এইটা i ইজ ইকুয়াল টু 1 টু n x বারের স্কোয়ার, তাহলে এটা বারবার হয়ে যাচ্ছে মানটা, তাহলে সামেশন অফ এই মানটা আছে i ইজ ইকুয়াল টু 1 টু n xi তার স্কোয়ার। আচ্ছা, এই যে সামেশন অফ xi মানে n x বার, এই যে সামেশন অফ এইটাই মানে সামেশন অফ xi, এটা মানে হয়ে যাচ্ছে n x বার মাইনাস 2 ইন্টু x বার ইন্টু n x বার। ঠিক আছে, এইটা চলে গেল। আচ্ছা, এবার এইটা n বার আছে, তার মানে এইটা হয়ে যাচ্ছে প্লাস n x বার তার স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 টু n xi এর স্কোয়ার মাইনাস এই মানটা কত হয়ে যাচ্ছে, দুবার আছে, তাই তো? আচ্ছা, মাইনাস 2n x বার তার স্কোয়ার প্লাস n x বার তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 টু n xi তার স্কোয়ার আর মাইনাস 2 প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে যে মাইনাস 2 প্লাস 1 এর সহ কিছু নেই মানে 1 আছে, তাই তো? আচ্ছা, বা এটাকে ভাবো মাইনাস 2n প্লাস n, তাহলে মাইনাস n হয়ে যাবে মাইনাস n x বারের স্কোয়ার। আচ্ছা, ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আছে
সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 টু n xi তার স্কোয়ার মাইনাস n x বার তার স্কোয়ার। ঠিক আছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। মানে দেখো বাম পক্ষ ধরে ডান পক্ষটা চলে এলো। এটা রাশিবিজ্ঞানের অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্ক কোনো এবিটিএ বা পর্ষদের টেস্ট পেপারও ছিল না। ঠিক আছে, এবার দেখো 8এরটা। সাতের আটের বলছে সুদের হার 5.5% থেকে 6% বৃদ্ধি পেলে কিছু টাকার বার্ষিক সুদ 49.50 টাকা বৃদ্ধি পায়। আসল কত? ধরি আসল x টাকা ধরে নিচ্ছি। ধরি আসল সমান x টাকা। ঠিক আছে, আসল x টাকা। তাহলে সুদের হার 5.5% থেকে সুদের হার 5.5% থেকে বেড়ে 6% হলে সুদটা 49.50 টাকা বাড়ছে, তাই তো? এত টাকা বাড়ছে। তাহলে শর্তানুসারে তাহলে কি হয়ে যাবে? এই পার্সেন্ট হারে সুদ মাইনাস এই পার্সেন্ট হারে সুদ ইজ ইকুয়াল টু এত টাকা। তাহলে শর্তানুসারে কিছু বলা নেই, মানে আমরা এক বছরে ভাববো। শর্তানুসারে PRT বাই 100, P এর মান x ইন্টু R ইন্টু T এর মান 1 বাই 100 মাইনাস x ইন্টু R এর মান 5.5 ইন্টু 1 বাই 100 ইজ ইকুয়াল টু 49.50। বা তাহলে এখানে 6x বাই 100 মাইনাস, এটা দশমিক তুলে দিচ্ছি, এখানে একটা 10 হয়ে যাচ্ছে, মাইনাস 55x বাই 1000 ইজ ইকুয়াল টু 49.50। তাহলে লসাগু করে দিচ্ছি, 1000 লসাগু, এটা ভাগ করলে 60x হয়ে যাচ্ছে, মাইনাস 55x ইজ ইকুয়াল টু 49.50। দশমিক তুলে দেওয়া হলো 1, দশমিক জন্য দুটো সংখ্যা, দুটো শূন্য, একটা শূন্য কেটে যাচ্ছে এর সঙ্গে, একটা শূন্য এর সঙ্গে কেটে দিচ্ছি। তাহলে এইটা হয়ে যাচ্ছে 5x, 60 মাইনাস 55, 5x বাই 100 ইজ ইকুয়াল টু 495। 5 দিয়ে কাটলে 20 হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ করলে x ইজ ইকুয়াল টু, এটা শূন্য একটা হয়ে গেল, 5 দুগুণে 10 শূন্য, হাতে থেকে 1, 9 দুগুণে 18 19 9 হাতে থেকে 1, 4 দুগুণে 18 9, x সমান 9900 হয়ে যাচ্ছে। ঠিক আছে, x সমান আসছে 9900। তাহলে আসল নির্ণয় আসল 9900 টাকা। অতএব নির্ণয় আসল 9900 টাকা। ঠিক আছে, দেখো। আচ্ছা, 8এর হয়ে গেল। 9এর এক্স স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 5 সমীকরণটির বীজ দুটি সমষ্টি 7 হলে কে এর মান সহজ অঙ্ক দিয়েছে। এটা এক্স স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 5, এইটা দেওয়া আছে। এক্স স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 5। তাহলে পুরো মানটাকে বাঁ দিকে আনবো। এক্স স্কোয়ার মাইনাস 4x, এটা মাইনাস কে এক্স, মাইনাসে মাইনাসে এটা মাইনাস, বাঁ দিকে এলে প্লাস কে, এটা এলে প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এই কে এক্স প্লাস কে এক্সটা বাঁ দিকে এলে মাইনাস কে এক্স, মাইনাস কেটা প্লাস কে, মাইনাস 5টা প্লাস 5। তাহলে বা এক্স স্কোয়ার এখানে হয়ে যাচ্ছে মাইনাস 4 প্লাস কে এক্স, এইটা হয়ে যাচ্ছে, প্লাস কে প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা, এই দুটো থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে। অতএব সমীকরণের বীজ দুটির সমষ্টি, অতএব সমীকরণের বীজ দুটির সমষ্টিগত সমষ্টি সমান, এটা মাইনাস, তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস কে বাই 1 ইজ ইকুয়াল টু কে প্লাস 4। তাহলে শর্তানুসারে এইটা আবার বলে দেওয়া আছে, শর্তানুসারে এইটা সমান এই যে কে প্লাস 4 ইজ ইকুয়াল টু 7 বলা আছে, তাই তো? কে প্লাস 4 ইজ ইকুয়াল টু 7 বলে দেওয়া আছে। বা কে ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? কে ইজ ইকুয়াল টু 7 মাইনাস 4 বা কে ইজ ইকুয়াল টু 3। অতএব কে এর মান হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, কে এর মান 3
নেক্সট দেখো 10-এরটা। দশ a plus b is to root over of ab is equal to 2:1. a plus b is to root over of ab is equal to 2:1 বা a plus b by root ab 2/1। তাহলে উভয় দিকে স্কোয়ার করলে এই যে a plus b by root ab তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/1 এরও স্কোয়ার। তাহলে এইটা স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বাই ab ইজ ইকুয়াল টু 4/1। কোনাকুনি গুণ করে দিলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। বাঁ দিকে নিয়ে চলে আসছে পুরো মানটা। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 4ab ইজ ইকুয়াল টু 0 বা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এইটা হয়ে যাচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে স্কোয়ারটা যেহেতু 0 অতএব a মাইনাস b সমানও 0 হবে বা a সমান b হয়ে যাচ্ছে বা a বাই b ইজ ইকুয়াল টু 1/1। দেখো কোনাকুনি গুণ করলে তবে আগের লাইনটা আসছে। তাহলে অতএব a is to b ইজ ইকুয়াল টু 1:1। তাই তো? কি বলেছে এখানে? বলেছে a is to b নির্ণয় করো। অতএব a is to b এর মান a is to b এর মান 1:1। আচ্ছা 10, 11 গোলকের ব্যাসার্ধ 50% বাড়ানো হচ্ছে। পরেরটা বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 50% বাড়ালে আয়তন কত বাড়বে। ধরি গোলকের ব্যাসার্ধ সমান r একক। অতএব গোলকের তখন আয়তন কত যখন ব্যাসার্ধ r একক। গোলকের আয়তন 4/3 পাই r³ ঘন একক। ঠিক আছে। আচ্ছা এবার ব্যাসার্ধ 50% বাড়াচ্ছে, তাহলে r এককের 50% সমান কত? r এককের 50% সমান r ইন্টু 50/100 এত একক হবে। 1, 2 সমান r/2 একক। তাহলে ব্যাসার্ধ 50% বাড়ানোর পর ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ 50% বাড়ানোর পর ব্যাসার্ধ সমান r প্লাস r/2 এত একক সমান 2r প্লাস r একক সমান 3r/2 একক। তাহলে এখন ব্যাসার্ধ এইটা হয়ে যাচ্ছে। তাহলে এখন আয়তন কত? তাহলে বর্ধিত আয়তন যেটা, এখন আয়তন 4/3 পাই এইটা কিউব 3r/2 তার কিউব এত ঘন একক। তাহলে 4/3 পাই 3 3 9 3 9 27 r³ বাই 8 এত ঘন একক। 4 2 8 বা ঠিক আছে এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে এইটা হয়ে যাচ্ছে 9। তাহলে হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 9 পাই r³ বাই 2 ঘন একক। 9 পাই r³ বাই 2 ঘন একক। 4 2 8 3 9 27 9 পাই r³। তাহলে আয়তন বৃদ্ধি পেল কতটা? অতএব আয়তন বাড়লো, সমান 9 পাই r³ বাই 2 মাইনাস 4/3 পাই r³। 4/3 পাই r³ এত ঘন একক সমান এটা 6 লসাগু। তাই তো? 3 2 6 লসাগু আসছে। এইটা 3 2 6 3 9 27 পাই r³ মাইনাস 2 8 পাই r³ এত ঘন একক সমান হয়ে যাচ্ছে 27 থেকে আর বিয়োগ করলে 19 পাই r³ বাই 6 এত ঘন একক। এইটা আসছে 19 পাই r³ বাই 6 ঘন একক। তাই তো? আচ্ছা তাহলে এবার আয়তনটা যেটা বাড়ছে 4/3 পাই r³ বৃদ্ধি পাচ্ছে। অতএব আয়তন 4/3 পাই r³
এত ঘন এককে বাড়ছে 19 পাই r³/6। এত ঘন একক, 1 ঘন এককে বাড়ছে 19 পাই r³/6 বাই 4/3 পাই r³ ঘন একক। আর 100 ঘন এককে বাড়ছে কতটা? এটা হয়ে যাচ্ছে 19 পাই r³/6 ইন্টু 3 বাই উল্টে যাবে 4 পাই r³ ইন্টু 100, এত পার্সেন্ট বা এত ঘন একক। আগে এটাতে করছি এত ঘন একক। পাই r³ কেটে গেল, 3 2 6 2, 4 দিয়ে কাটলে 4 25, ঠিক আছে। আচ্ছা 25 ইন্টু 19/2 আর কাটছে না, এখানে বাই 2, 25 ইন্টু 19, 5 9 45 5, আর 4 9 18 4 22, আর এটা আছে 25, 5 5 আর 2 7, 2 2 4, 475/2 এত ঘন একক। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 1 15, 7 দুগুণে 14, 1 এত ঘন একক। তাহলে আয়তন বাড়ছে 237.5%। আয়তন শতকরা কত বাড়বে? অতএব আয়তন বাড়বে 237.5%, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো 12টা। বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যদি এডি সমান এবি হয়। আচ্ছা এরকম, এটা দুটো বাহু সমান, এ বি সি ডি ও কেন্দ্র এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ইজ ইকুয়াল টু এডি, এটা বলে দেওয়া আছে তাই তো। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ইজ ইকুয়াল টু এডি, ডিএসি সমান 60 ডিগ্রি। কোণ ডিএসি এটা যোগ করে দিতে হবে, কোণ ডিএসি সমান 60 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা এটা 60 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা আর কি বলেছে? বিডিসি 50 এবং কোণ বিডিসি সমান 50 ডিগ্রি। বিডিসি, আচ্ছা এইটা 60, এই বৃত্তচাপের সাপেক্ষে এইটাও 60 হয়ে যাবে। বিডিসি এইটা 50, এইটাও 50 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ, আচ্ছা বিসি বৃত্তচাপের সাপেক্ষে, বিসি বৃত্তচাপের সাপেক্ষে কোণ বিডিসি এবং কোণ বিএসি একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ, ঠিক আছে। অতএব তাহলে এইটা 50, এটাও 50, আবার এইটা 60, ঠিক আছে। অতএব কোণ বিডিসি সমান বিএসি সমান 50 ডিগ্রি, তাহলে এইটা 50 হয়ে গেল। অতএব ত্রিভুজ এবিডি এর কোণ বিএডি সমান কত? 60 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 110 ডিগ্রি, ঠিক আছে। আবার এবি সমান এডি, তাহলে যেটা এইটা সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। অতএব কোণ এবিডি সমান এডিবি সমান, এইটা হয়ে যাচ্ছে 180 মাইনাস এটা থেকে এই কোণটা বিয়োগ 110/2, যেহেতু দুটো সমান 2 দিয়ে ভাগ, তাহলে 70 ডিগ্রি বাই 2 সমান 35 ডিগ্রি। তাহলে এইটা 35, এইটা 35, ঠিক আছে।
এবার কি চেয়েছে? চেয়েছে এসিডি। এসিডি, এবার এসিডি আর এসি বৃত্তচাপের সাপেক্ষে এবার যেটা হবে, এডি বৃত্তচাপের সাপেক্ষে, এডি বৃত্তচাপের সাপেক্ষে, এডি বৃত্তচাপের সাপেক্ষে কোণ এবিডি ও কোণ এসিডি একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ এ বি ডি সমান কোণ এ সি ডি সমান 35 ডিগ্রি। অতএব কোণ এ সি ডি এর মান 35 ডিগ্রি। এসিডি কোণের মান 35 ডিগ্রি আসছে। ঠিক আছে, দেখো হলো। আচ্ছা, এর সাথে সাথেই দেখো 1 2 3 4 এই 4টে দাগের কোশ্চেন যা যা ছিল সমস্ত কিছু সলিউশন হলো। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো। ফিরে পরের ক্লাসে 5 6 7 8 এই 4টে দাগের কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।